This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH এখন দেখে নেব টপ 10 ব্রেকিং নাম্বার 1। বাংলাদেশ মডেলে সরকার পড়ল নেপালে। প্রধানমন্ত্রীর পদে ইস্তফা কেপি শর্মা ওলির। গোপন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে ওলিকে। ব্রেকিং নাম্বার 2, নেপালে ভয়ঙ্কর ছবি। প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীকে পুড়িয়ে খুন। বাড়িতে আগুন, উন্মত্ত জনতার। কাঠমান্ডু বিমানবন্দর দখলে নিল বিদ্রোহীরা। বিমানবন্দরে আগুন, বিদ্রোহীদের। ব্রেকিং নাম্বার 3, নেপালের সুপ্রিম কোর্টে আগুন দিল বিদ্রোহীরা। কাস্টমস অফিসেও আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির বাড়িতে আগুন, জনতার। ব্রেকিং নাম্বার 4, নেপালের অর্থমন্ত্রী বিদেশ মন্ত্রীকে গণপিটুনি। পরিজন সহ বিদেশ মন্ত্রীকে বেধড়ক মারধর। অর্থমন্ত্রীকেও রাস্তায় ফেলে পেটালো জনতা। গণপিটুনির ভয়ে মরিয়া দৌড় মন্ত্রীদের। ব্রেকিং নাম্বার 5, নেপালের জেল ভাঙল বিদ্রোহীরা। জেলের বাইরে প্রাক্তন উপপ্রধানমন্ত্রীকে বের করা হলো জেল থেকে। রবি লামিছানেকে জেল থেকে বের করলো বিদ্রোহীরা। ব্রেকিং নাম্বার 6, নেপালের কমিউনিস্ট পার্টির সদর দফতর দখল বিদ্রোহীদের দখলে। কমিউনিস্ট পার্টির সদর দফতর বিদ্রোহীদের দখলে। অফিস থেকে ঝান্ডা সরিয়ে দিল বিদ্রোহীরা। এবার পরে ব্রেকিং এর দিকে নজর রাখবো। ব্রেকিং নাম্বার 7, নেপালে বসবাসকারী ভারতীয়দের জন্য হেল্পলাইন চালু। হেল্পলাইন নম্বর 9779810326 এবং 979808602881। এবার নজর রাখবো পরের ব্রেকিং নাম্বার 8-এ নেপালের অশান্ত পরিস্থিতির প্রভাব বিমান চলাচলে। নেপালের উড়ান বাতিল করলো ইন্ডিগো। কাঠমান্ডুগামী বিমান বাতিল করলো এয়ার ইন্ডিয়া। ব্রেকিং নাম্বার 9, পশ্চিম মেদিনীপুরে বালি ব্যবসায়ীর বাড়িতে নগদের পাহাড়। সৌরভ রায়ের বাড়িতে 64 লক্ষ টাকা। উদ্ধার হওয়ার নথিতে অসঙ্গতি রয়েছে, ইডি সূত্র মারফত এই খবর পাওয়া যাচ্ছে। ব্রেকিং নাম্বার 10, আরিয়া দহের ত্রাস, জয়ন্ত সিং এর সগরেদকে মার। হুমকি দেওয়ার অভিযোগে জয়ন্ত চালাকে মারধর। জয়ন্তর বিরুদ্ধে সাক্ষী বিমল পাঁজা। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব সেই চাঁদের পাহাড় দেখতে পাবো। দেখুন, ছোটদের মাথায় কখন যে কি খেলে যায়, বড়দের মাথা তার তল খুঁজে পায় না। ঐতিহ্যের বয়স মাত্র 5 বছর। ঐতিহ্যের কথা বলছি, নাম ঐতিহ্য তার। সে যে এই কাণ্ড করবে, কেই বা আগে থেকে আঁচ করতে পেরেছিল বলুন তো? ঐতিহ্যর মা স্বাগতা পাইন উত্তর দিনাজপুরের রহমতপুর এফপি স্কুলের শিক্ষিকা, সেখানে পড়ান তিনি। আর ঐতিহ্য থাকে আসানসোলের এসবি গড়াই রোডে বাবার কাছে। প্রিয় মমতা দিদুন, আমার নাম ঐতিহ্য দাস।
বয়স 5, আমার বাড়ি আসানসোল। আমার মা উত্তর দিনাজপুরের প্রাইমারি দিদিমণি, তাই আমাদের ছেড়ে ওখানে থাকে। অনেক দিন পর পর বাড়ি আসে। আমি বাবা আর দাদুর সাথে বাড়িতে একা থাকি। আমার খুব কষ্ট হয় মাকে ছাড়া। আমি আমার মাকে খুব ভালোবাসি। তুমি তাড়াতাড়ি মাকে বাড়ি পাঠিয়ে দেবে, আর যেন আমাকে ছেড়ে না যায়। ইতি তোমার আদরের ঐতিহ্য। বয়স 5। দেখুন, ঐতিহ্যর লেখা এই চিঠিটা হয়তো কোনোদিনই নবান্নে এসে পৌঁছবে না, কারণ এটা পুরোপুরি একটা ইমোশনাল বিষয়। এই চিঠি নবান্নে নিশ্চয়ই আসবে না। কিন্তু মমতা দিদুনকে কাঁচা হাতে লেখা 5 বছরের খুদে ঐতিহ্যর এই চিঠির লাইনগুলো একবার শুনেছেন? আমার খুব কষ্ট হয় মাকে ছাড়া। আমি আমার মাকে খুব ভালোবাসি, তুমি তাড়াতাড়ি মাকে বাড়ি পাঠিয়ে দেবে। তুমি কাকে চিঠি লিখেছিলে? মমতা দিদুনকে। কেন? কেন? তাদের মা কাছে চলে আসুক। না না, একদমই শিখিয়ে দিইনি। আসলে কি বলুন তো, আমার যেটা মনে হয় যে আমার মাকেও দিদুন বলে ডাকে। এবার ও দেখে যে মায়ের সব কিছু সুবিধা অসুবিধাতে দিদুন পাশে আছে, তার মানে নিশ্চয়ই দিদুন বলা মানে উনিও হয়তো আরেকজন দিদুন, যিনি হয়তো আমার মায়ের পাশে থাকবেন, হয়তো বা তাই বলেছে। এজটা দেখেও হয়তো কিছুটা ওরকম ভাবে ওনাকে তো শেখানো হয় যে এই বয়সের হলে দিদুনি বলতে হবে, সেই ভেবেও হয়তো বলেছে। কষ্ট হয়? হ্যাঁ। কেন মমতা দিদিকে কাছে চিঠি লিখলে? কেন লিখলাম? খুবই অবাক করেছে। আমরা ভাবতেই পারিনি যে কোথা থেকে ওর মাথায় আসলো বা কিছু। আমরা চিঠি লিখি প্রতিনিয়ত আমাদের প্রবলেম জানিয়ে। মুখ্যমন্ত্রীর দপ্তরেও আমরা অনেকবার 2021 সালে যারা পোস্টিং পেয়েছি দূরের জেলাতে, প্রায় 6000 জন শিক্ষক শিক্ষিকা আমরা বাড়ি থেকে প্রায় 400 থেকে 600 কিলোমিটার দূরে পোস্টিং পেয়েছি। কুচবিহার, জলপাইগুড়ি এইসব জেলাতেও আমাদের, বাঁকুড়া বা বর্ধমানের সব টিচার বা ম্যাডামরা আছেন। তো তারা আমরা কিন্তু প্রতিনিয়ত চিঠি লিখেই চলেছি মুখ্যমন্ত্রীর কাছে, শিক্ষামন্ত্রীর কাছে। তাতে করে ও দেখে যে মা লেখে চিঠি, তো ও হয়তো ভেবেছে যে তাহলে আমিও লিখি। মা বলেছিল যে একমাত্র মমতা দিদুনে এই মাকে কাছে আনতে পারবে। তখন প্রথমে আমি ওকে আমার কাছেই রেখেছিলাম ওখানে উত্তর দিনাজপুরে। তারপরে তখন ওর অ্যাজমার প্রবলেম আছে, তো ওখানে তো খুব শীতকালের সময় খুবই ঠান্ডা হয়, তো ওই জন্য ওর খুবই প্রবলেম হতো ওখানে। আবার ওখানে মেডিকেল ফেসিলিটিটা একটুখানি আমাদের এই সাউথ বেঙ্গলের থেকে তো কম, তো সেই জন্য একা থাকার ফলে ওকে নিয়ে যে চট করে ডাক্তারের কাছে নিয়ে যাব সেটুকুনো খুব অসুবিধা হতো। এই জন্য আমরা ভয়ে কিন্তু আর ওইটা করতে পারিনি, আমরা ওকে এখানে রাখার ডিসিশন নিয়েছি। কার কাছে থাকো? দাদু আর বাবার কাছে। কষ্ট হয় মার কাছে থাকতে? এখন আমরা চাইছি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের কাতর আর্জি যে আমাদেরকে উনি আমাদের নিজেদের জেলাতে ফিরিয়ে নিয়ে আসুন। এবং মা কাছে চলে আসে তখন কি লিখবে? আরো লিখবো যে থ্যাংক ইউ মমতা দিদু, আর কিছু না। লিখবে এই যে মা কাছে থাকে না, বাবুর কাছে বাবার কাছে থাকো, আসলটা লিখো ধন্যবাদ মমতা দিদু। আবার ধন্যবাদ মমতা দিদু লিখবে। মমতা দিদু কে হয় জানো? কে হয় জানো? মমতা দিদু কে জানো? কে? মায়ের মুখ্যমন্ত্রী। মায়ের মুখ্যমন্ত্রী। বুথ ওয়ার্কার থেকে প্রধানমন্ত্রী প্রত্যেকে আশীর্বাদ চাইবেন যাতে পশ্চিমবঙ্গ থেকে এই আসরিক শক্তির বিনাশ হয়। তাকে মায়ের মূর্তির নিচেই রাখতে হবে, এটা আমার মনে হয় ব্যাখ্যা হচ্ছে কোথাও এখানেও যেমন হওয়া বাঞ্ছনীয় নয়, সেটা ওখানে হওয়াও বাঞ্ছনীয়। ভজনা এভাবেও হয়, হ্যাঁ এভাবেও ভজনা হয়, আনুগত্যের প্রকাশ। দিল্লিতে হুকুম জারি হয়েছে প্রধানমন্ত্রীর ছবি মা দুর্গার প্রতিমার পায়ের কাছে রাখুন। হ্যাঁ ঠিকই বলছি, আপনি ঠিকই শুনছেন। পুজোর প্যান্ডেলে যদি হতো তাহলে না হয় একরকম হতো ব্যাপারটা, কেউ রাখতো কেউ রাখতো না, এত বিতর্কও হতো না। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি একেবারে দুর্গাসনে, মানে মা দুর্গার বেদিতে, হ্যাঁ দিল্লির মুখ্যমন্ত্রী ঠিক এমনটাই চাইছেন। রেখা গুপ্তা এক বৈঠকে দিল্লির পূজা উদ্যোক্তা যারা আছেন
তাদের কাছে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা তার মনের এই কথাটা পেড়ে ফেলেছেন। কিন্তু কেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি ঈশ্বর? তিনি কি ভগবান? সে আলোচনায় পরে আসব। তার আগে শোনাই দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ঠিক কি বলছেন। आदरणीय प्रधानमंत्री जी की लंबी आयु और उनके स्वास्थ्य के लिए जरूर वहां पर उनकी तस्वीर मां के चरणों के पास लगा करके उनको आशीर्वाद जरूर दिलाएंगे। শুনলেন, দিল্লির মুখ্যমন্ত্রী বলছেন দীর্ঘায়ু এবং সুস্থতার জন্য শ্রী দুর্গার চরণে নরেন্দ্র মোদীর ছবি রাখুন। এটা বলছেন যেখানে যেখানে পুজো মণ্ডপ হচ্ছে, অর্থাৎ পরিষ্কার কথা পুজো উদ্যোক্তাদেরকে বলছেন। পুজো মণ্ডপে গিয়ে দুর্গার সামনে দাঁড়িয়ে আমরা সবাই প্রার্থনা করি, আপনিও করেন, গোটা ব্রহ্মাণ্ডের মানুষ করে, মা আমাদের ভালো রেখো, সুস্থ রেখো, আমার পরিবার যেন ভালো থাকে, আমার যেখানে যত পরিচিত বন্ধু বান্ধব আছে সবাই যাতে ভালো থাকে, এই তো আমাদের প্রার্থনা থাকে। কিন্তু দেবীর আশীর্বাদ পেতে তার পায়ের কাছে আমরা কি ছবি রাখি? পায়ের কাছে ছবি রাখার প্রয়োজন পড়ে? দুর্গার চরণে ছবি রাখলে কি আশীর্বাদটা বেশি জুটবে? এ আবার কেমন যুক্তি? রেখার আর্জিতে আপত্তির জায়গাটা ঠিক এখানেই। দিল্লির পুজো উদ্যোক্তারা বেশ ক্ষুব্ধ, তারা অসন্তুষ্ট, যদিও প্রকাশ্যে কেউ মুখ খুলতে পারছেন না, তার কারণ মুখ্যমন্ত্রী এই কথা বলছেন। কিন্তু তাদের মনে হয়েছে পুজোর সঙ্গে রাজনীতি কোথাও এটা মিশিয়ে দেওয়া হচ্ছে, তাছাড়া আর কি। দেখুন, ব্যক্তিগতভাবে কেউ কাউকে ঈশ্বর মনে করতেই পারেন, ঈশ্বর জ্ঞানে ভক্তি শ্রদ্ধা করতেই পারেন, এটা তার ব্যক্তিগত চয়েস। ঈশ্বর জ্ঞানে পূজা, আপনি ঈশ্বর জ্ঞানে কাউকে মনে করতে পারেন যে কেউ ঈশ্বর তুল্য, আমরা বলি না দেবতুল্য মানুষ, করতেই পারেন, এটা তো মানুষের ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল ডিসক্রিপশন, ইন্ডিভিজুয়াল চয়েস। কিন্তু রেখা গুপ্তা কি এটা ভেবে দেখেছেন যে যখন দুর্গার পুজো আরতি হবে, মোদির ছবিকে যদি পায়ে বেদির কাছে রেখে দেওয়া হয় তাহলে তো সেই ছবিরও আরতি হয়ে যায়? এটা কি মানায়? রেখার প্রধানমন্ত্রী, আমাদেরও প্রধানমন্ত্রী, আমরাও চাই প্রধানমন্ত্রী সুস্থ থাকুন, ভালো থাকুন, কিন্তু আনুগত্য প্রকাশের এটা কোনো মাধ্যম হতে পারে না, অন্তত এটা কোনো যুক্তিগ্রাহ্য আপিল হতে পারে না, বা যুক্তিগ্রাহ্য আবেদন হতে পারে না, আর্জি হতে পারে না। বঙ্গ বিজেপির নেতারাও কিন্তু ঠিক তাই বলছেন যে দিল্লির মুখ্যমন্ত্রী এই কথাটা ঠিক বলেননি। এটা প্রত্যেক পুজো কমিটির নিজস্ব একটা বিষয় থাকে। আমার মনে হয় যে নিশ্চয়ই আমরা প্রধানমন্ত্রীকে সম্মান করি, কিন্তু তাকে মায়ের মূর্তির নিচেই রাখতে হবে, এইটা আমার মনে হয় ভুল ব্যাখ্যা হচ্ছে, কোথাও কোনো একটা সমস্যা হচ্ছে। हमारे प्रधानमंत्री नरेंद्र मोदी जी के साथ उनका जन्मदिन भी है 17 सितंबर को। हम चाहते हैं इस बार दिल्ली उनके इस जन्मदिन को सेवा पखवाड़े के रूप में मनाए। दुर्गा पूजा के पंडालों में भी दिन के समय आप कोई ना कोई सेवा का कोई प्रकल्प, सेवा का कोई काम जरूर जनता के लिए करेंगे। जरूर वहां पर उनकी तस्वीर मां के चरणों के पास लगा करके उनको आशीर्वाद जरूर दिलाएंगे। মোদিজিকে আমরা সবাই ভক্তি করি, দেখেছেন হাজারে হাজারে লাখে লাখে ভোট, ছবি রাখার কি আছে? এই ভুলটা যদি হয়ে থাকে, যিনি ওখানকার মুখ্যমন্ত্রী মাননীয়া, তিনি এই ভুলটা কিন্তু মমতা ব্যানার্জির থেকে কোথাও শিখেছেন। ওই 1,10,000 দিয়েই বলে উদ্ভট ক্যাসেটগুলো সব বাজাতে, মানে যেগুলো শুনলে দর্শক আর আসবে না, সেগুলো এখানেও যেমন হওয়া বাঞ্ছনীয় নয়, সেটা ওখানে হওয়াও বাঞ্ছনীয়। এটা সরাসরি আমাদের দেবী দুর্গার অসম্মান এবং অপমান। এই ধরনের ফতোয়া যারা জারি করে তারা হিন্দুত্বের ঠিকাদারি নিয়ে বসে থাকবে বলে বড় বড় বড়াই করবে, আর আমাদের দেবীদের নিয়ে অপমান করবে, বাঙালি মেনে নেবে এই অসভ্যতম। মা দুর্গাই ওদের 2026-এ বিনাশ করবে। লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী বলেছিলেন তার জন্ম বায়োলজিক্যাল নয়, তিনি ঈশ্বরের দূত। ভোটের পর অবশ্য তিনি বলেন তিনি মানুষই। দিন কয়েক আগে হিমাচল প্রদেশের উনা জেলায় ন্যাশনাল স্পেস ডের অনুষ্ঠানে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর কি বলেছেন জানেন? তিনি বলেছেন তার মনে হয় মহাকাশে প্রথম গিয়েছিলেন হনুমানজি। ভোপালের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান তিনি দাবি করেছেন যে রাইট ব্রাদার্স, মানে রাইট ভ্রাতৃদ্বয়, বিমান আবিষ্কার করার অনেক আগে থেকেই আমাদের কাছে পুষ্পক বিমান ছিল। হ্যাঁ, পুরাণে তো তাই বলা হয়, সেগুলো তো বিমান হিসেবেই ধরতে হবে, অনেকেই এরকম ব্যাখ্যা দেন। আমরাও যখন আলোচনা করি এ ধরনের কথা বলি, কিন্তু কারা বলছেন? এটা মন্ত্রীরা বলছেন এবং ইনস্টিটিউশনাল জায়গায় অর্গানাইজেশনে দাঁড়িয়ে বলছেন।
কেউ শিক্ষা প্রতিষ্ঠানে বলছেন, কেউ কোনো এমন প্রতিষ্ঠানে বলছেন যেটা সরকারি প্রতিষ্ঠান। আমাদের কাছে যে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র আছে তা হাজার হাজার বছর ধরেই আমাদের কাছে ছিল, এরকম ব্যাখ্যা আমজনতা অনেক সময় দেয়। কিন্তু আবার বলছি, এটা মন্ত্রীরা বলছেন, মহাভারতে এই সবটাই আমরা পড়েছি। এসব নিয়ে অনেক হইচই হয়েছে। এবার একটা নতুন কাণ্ড, দেশের প্রথম সারির কেন্দ্রীয় প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এনআইটিতে দীক্ষা দেবেন পুরীর শঙ্করাচার্য। দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, সবাই এই প্রতিষ্ঠানের নাম জানে, দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয় এটা। প্রযুক্তি শেখানো হয় এখানে। কেন্দ্রীয় সরকারের হাতে থাকা দেশের সামনের সারির প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আগামীকাল এবং পরশু দুর্গাপুরের এনআইটি ক্যাম্পাসে পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতীর দুদিনের কর্মসূচি রয়েছে। आस्था है आस्था रखें, लेकिन हमारे जो आज 5,000 साल पहले से जो सभ्यताएं आ रही हैं वो क्या था, उसका भी ध्यान रखना चाहिए। দুর্গাপুরের এনআইটির ডিরেক্টরেরও কিন্তু সেই এক ব্যাখ্যা, সুপ্রাচীন সভ্যতা চেনাতেই নাকি এই আয়োজন। প্রথম দিন প্রেরণাদায়ক ভাষণ দেবেন পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী, আর পরের দিন তিনি দীক্ষা দান করবেন। সাদা কথায় তিনি দীক্ষা দেবেন, গোটা গোটা করে সেই কথা লেখাও আছে। इस चेयर पर बैठने का रूल है कि जब भी कोई प्रोग्राम करते हैं, जो आने वाला है वो उस प्रोग्राम देखता है। एक बार हम कन्वर्सेशन कराते हैं तो कन्वर्सेशन के जो डायस पे जो बैठेंगे, जो बैनर बनेगा वो आपको मिनिस्ट्री में भेजना पड़ता है, वहाँ से जब अप्रूवल होती है तब लगाते हैं। इसके लिए भी जो धर्मगुरु आ रहे हैं वो आपके कहने अनुसार, हम तो शंकराचार्य जो हमारे 4 हैं उसमें से जो आ रहे हैं, उनके वहाँ से बैनर आया। अब बैनर आने के बाद आया, मेरा जो टॉपिक लिखा था टॉपिक है इसमें, लेकिन हमने तो नहीं लिखा था कि हमको यहाँ पर दीक्षा दीजिए। हमने भारतीय परंपरा और बच्चों का ज्ञान जुआ शक्ति हम उनका प्रोग्राम दीक्षा उनका होगा। हम तो जानते नहीं दीक्षा में क्या होता, हमको मालूम नहीं है। दीक्षा होगा तो उनका होगा, किसको होगा नहीं होगा हमको मतलब नहीं है। उसको यहाँ कराएंगे कि आपको पूरी ले जाएंगे, क्या करेंगे हमको नहीं मालूम है इसके विषय में। এনআইটি ডিরেক্টরের যুক্তিটা শুনলেন তো? শুনে মনে হলো না যে কিছু একটা তিনি ঢাকার চেষ্টা করছেন, মানে একটু শাক দিয়ে মাছ ঢাকার ব্যাপার চলছে? এনআইটিতে যারা পড়াশোনা করেন, এনআইটির যারা অধ্যাপক অধ্যাপিকা, শিক্ষক অশিক্ষক কর্মচারী আছেন, তারা কোন অডিটোরিয়াম বুক করে সরকারিভাবে সেখানে হচ্ছে কোন ধর্মগুরুকে নিয়ে আসবেন, একমাত্র এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত মৌলিক অধিকার। ব্যক্তিগত মৌলিক অধিকার। বিজেপির পশ্চিম বর্ধমান জেলার সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের যুক্তিটা যদি আমরা মেনেও নিই, তাহলেও বলতে হয় যে তিনি এইটা নিয়ে ঢাক ঢাক গুড়গুড় করছেন এনআইটি ডিরেক্টর, যেটা আপনাদের শোনালাম একটু আগে। তিনি কিন্তু স্পষ্ট বলছেন না যে দীক্ষা দান হবে, অথচ সেটা কিন্তু লেখা আছে। খুল্লা তিনি বলে দিলেই পারেন যে দেশের সামনের সারির প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দীক্ষা দেবেন পুরীর শঙ্করাচার্য। বেশ করবেন, না হলে এটা নিয়ে তো কথা উঠবেই। আরএসএস এর এটা বড় এজেন্ডা, শিক্ষার মধ্যে গৌরীকরণ। এনআইটিতে শঙ্করাচার্য আসছেন, এর মধ্যে খুব জ্বালাদ হচ্ছে নাকি? যারা শুধুমাত্র বিশেষ সম্প্রদায়ের মমতা বন্দ্যোপাধ্যায়ের দুদেল গাইদের সমর্থন করেন, তোষণবাজদের সমর্থন করেন, তাদের গায়ে লাগবে, তারা গৈরিকীকরণের কথা বলবে। আমরা যেখানে বিজ্ঞান নিয়ে এগিয়ে যাচ্ছি, সেখানে আইআইটির মতন এনআইটির মতন স্টুডেন্টদের মাথায় কি ঢুকাতে চাইছে? কিছু কুসংস্কার, কিছু বিদ্বেষী সাম্প্রদায়িকতা, এগুলো ঢোকানো মানেই দেশের ভবিষ্যৎটাকে শেষ করে দেওয়া। পশ্চিমবাংলায় স্কুলে নির্বাচন কেন হয় না? পশ্চিমবাংলায় কলেজে ছাত্র সংসদ নির্বাচন কেন হয় না? পশ্চিমবাংলায় সমবায় নির্বাচন সুষ্ঠুভাবে কেন হয় না? এগুলো এই নতুন নতুন ছেলে যারা ভালো ভালো বেরোবে, দেশের ভবিষ্যৎ, তাদের ব্রেন ওয়াশিং করা হচ্ছে। বাংলায় গৌরিকীকরণ হয়ে গেছে। 2026-এ সেই গৌরিকীকরণের রূপ আপনারা দেখতে পাবেন। দীক্ষার কথাটা খুল্লা বলতে পারেননি এনআইটি ডিরেক্টর, কিন্তু বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক বলে দিলেন। তৃণমূলের জেলা মুখপাত্র যাই বলুন, রাজ্য সাধারণ সম্পাদক কিন্তু ব্যাট প্যাট জুড়ে ডিফেন্সে। যদি রাইটার্স বিল্ডিংয়ে নামাজ হল থাকতে পারে, আলিয়া বিশ্ববিদ্যালয়ে নামাজ হল থাকতে পারে,
তাহলে দুর্গাপুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং বা এনআইটিতে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে, সেখানে শঙ্করাচার্যের অবস্থান। শঙ্করাচার্য আমাদের ভারতীয় সমাজে উনি কোনো সনাতনীর প্রতীক না, উনি ভারতবর্ষকে দিক নির্দেশ করার একজন অন্যতম ধর্মগুরু। তো তার দীক্ষা অনুষ্ঠান বা তার কোনো অনুষ্ঠান থাকলে আপত্তি কিসের? দেখুন, আমি একটা কথা বলি, এই বিজ্ঞান এবং ধর্ম এটা একটা আলাদা বিষয়, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এখানে আমি এমন কোনো মন্তব্য করতে চাই না। যারা বিজ্ঞানে বিশ্বাস করেন নিশ্চয়ই, আবার অনেক বড় বিজ্ঞানীকেও জানি, গবেষণা যারা করেন বড় বিজ্ঞানী, তারা বিশ্বাস করেন আর একটা শক্তিতে। এবং সর্বশেষ দেখবেন কোনো রোগীর যখন খুব খারাপ অবস্থা হয়, এরম দৃশ্যও দেখতে পাবেন, চিকিৎসকরা বলছেন আমরা সর্বশক্তিতে চেষ্টা করেছি, এবার আপনারা ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। ফলে আমি এখানে কোনো সংঘাত এইসব আমাদের পর্যবেক্ষণে আসে না। হিডকো চেয়ারম্যান পদে রদবদল। হিডকোর নতুন চেয়ারম্যান হলেন চন্দ্রিমা ভট্টাচার্য। গত ডিসেম্বরে ফেরহাদ হাকিমকে চেয়ারম্যান পদ থেকে সরানো হয়। তারপর হিডকোর দায়িত্ব নিজের হাতে নিয়ে নেন মুখ্যমন্ত্রী। কাজকর্ম দেখতেন প্রাক্তন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। বস্তি উচ্ছেদেও তৃণমূলের গোষ্ঠী কোন্দল। আরামবাগের পল্লীশ্রী হেলিপ্যাড সংলগ্ন এলাকায় উত্তেজনা। উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে বচসায় জড়ান আরামবাগ পুরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী ও তৃণমূল কাউন্সিলর স্বপন নন্দীর অনুগামীরা। নোটিশ ছাড়াই ঘর বাড়ি ভাঙচুরের অভিযোগ। মতুয়াদের নিয়ে মহুয়া মৈত্রের করা মন্তব্যে বিতর্কের ঝড়। তৃণমূল সাংসদের বিরুদ্ধে হরিণঘাটা থানায় অভিযোগ অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘে। মতুয়াদের কাছের মালা নিয়ে মহুয়ার মন্তব্যের তীব্র নিন্দা মতুয়া সমাজে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে মালা দিয়ে মহুয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়। ভাবাদিঘিতে রেললাইন সম্প্রসারণের কাজে ফের বাধা। আজ তারকেশ্বর বিষ্ণুপুর রেললাইন সম্প্রসারণ হওয়ার কথা ছিল, আলোচনা ছাড়া কাজ হবে না জানালো ভাবাদিঘি বাঁচাও কমিটি। 600 মিটার রেললাইন সম্প্রসারণের কাজ আটকে প্রায় 8 বছর। আদালতের কাগজ না দেখালে কাজ নয়, দাবি ভাবাদিঘি বাঁচাও কমিটি। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভেন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH